আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। একে আছে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়, এটা হবে মস্তিষ্কের। এরপর দিয়ে আছে ভীমবেটকা অবস্থিত, এটা হবে মধ্যপ্রদেশে। এরপর 3 ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো, এটা হবে হরপ্পা সভ্যতা। এরপরে 4 আছে এখনো পর্যন্ত সব থেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে, এটা হবে পূর্ব আফ্রিকাতে। এরপর 5 আছে মেসোপটেমিয়া হরপ্পা সভ্যতার কয়টি সিলমোহর পাওয়া যায়, এটা হবে 23টি। এরপর 6 আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এটা হবে ভোঁতা পাথর। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। একে আছে ঠিক না ভুল লেখো। মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এটা ঠিক হবে। এরপর 2 আছে টেরো কথাটির অর্থ কি, টেরো কথাটির অর্থ হলো ষাঁড়। এরপরে 3 জা ফ্রাঁসোয়া জারিজকে, জা ফ্রাঁসোয়া জারিজ হলেন একজন প্রত্নতাত্ত্বিক ফরাসি প্রত্নতাত্ত্বিক, যিনি হচ্ছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এরপরে 4 আছে কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল, এটা হবে আগুনের ব্যবহারে। এরপরে 3 দাগে আছে 2-3টি বাক্যের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে হোমিনিড কি, এর উত্তরটি হলো হোমিনিড হলো এর থেকে উন্নত ও কোনোভাবে দুপায়ে দাঁড়াতে পারা মানুষ পরিবার। প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে এর থেকে উন্নত হয়ে হোমিনিড বা মানুষ পরিবার হয়। এরপরে 2000 আছে হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, এর উত্তরটি হলো এই যে সিন্ধু নদের উপত্যকায় হরপ্পা ছিল হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র, আর এই সভ্যতা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। হরপ্পা সভ্যতার বিস্তার ছিল পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত এবং উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত। তবে উত্তরে আফগানিস্তানের এক পত্র ক্ষেত্রে এবং দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ অঞ্চলে হরপ্পা সভ্যতার অনেক চিহ্ন পাওয়া গেছে। এরপরে 3 আছে হোমোসেপিয়েন্স কারা, এর উত্তরটি হলো এই যে এটা লিখবে যে হোমোসেপিয়েন্স হলো এখন থেকে প্রায় 2,30,000 বছর আগে পৃথিবীতে এসেছিল যে মানুষ গোষ্ঠী, তাদের হচ্ছে হোমোসেপিয়েন্স বলে। আর এরা হচ্ছে দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত, এরা পশুর চামড়া পরতে শিখেছিল, এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল, এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপরে 4 দাগে আছে 4-5টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে টিকা লেখো মেহেরগড়ের সমাধি, এর উত্তরটি হলো এর উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, আমি সেখান থেকে বলে দিচ্ছি। মেহেরগড়ের সমাধি, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি পা কাত করে শুয়ে দেওয়া হতো, মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র যেমন শাঁখ বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু ও সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। এরপরে আছে 2 দাগে এটা আছে লুসি কি, এটাও তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পেয়ে যাবে, এটাও আমি বলে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে। আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার হাদার নামে একটা জায়গা আছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসে কঙ্কালে কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগে একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে।
এরপরে 3 দাগে যেটা হচ্ছে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেমন গড়ে উঠেছিল। এর উত্তরটি হলো এই যে প্রাচীনকালের সভ্যতাগুলি অধিকাংশ ক্ষেত্রে নদীর তীরে গড়ে উঠত। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার শহরগুলি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। নদীর তীরে শহর গড়ে ওঠার সুবিধা, এক হচ্ছে ব্যবসা বাণিজ্য সুবিধা, এই শহরগুলি ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল, তারা নদীপথে নৌকার সাহায্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করত। দুই হচ্ছে কৃষিকাজের সুবিধা, হরপ্পা সভ্যতার শহরবাসীরা খাদ্যশস্যের জন্য গ্রামের কৃষিকাজের উপর নির্ভর করত, আর নদীর তীরের পলি সমৃদ্ধ জমি ছিল চাষবাসের উপযোগী। এরপরে 5 দাগে যেটা আছে 8-10টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাগৈতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালীবঙ্গাল প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা, এক হচ্ছে জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকা 2টি ভাগ ছিল, এক হচ্ছে উঁচু এলাকা বা সিটাডেল ও 2 হচ্ছে নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না, সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এরপর হচ্ছে 2 বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপর 3 আছে পয় প্রণালী। পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমা এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপর হচ্ছে 4 রাস্তাঘাট। হরপ্পার শহরগুলির রাস্তাঘাট ছিল প্রায় প্রশস্ত। রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণে ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপর হচ্ছে 5 শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। এখানে শস্য মজুদ রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাদের দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করা চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এরপরে এটা আছে স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রশস্ত বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে ঋতুভেদে। এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায় সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতায় ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তায় উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। এরপরে 2 যেটা আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়। এর উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল। যেমন এক হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 হচ্ছে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুদের আক্রমণ মোকাবিলা করত। এরপর 3 আছে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো।
এরপরে তিনিটা আছে পুরনো পাথরের তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরের তথা নব্য প্রস্তর যুগের পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে প্রথমে হচ্ছে পুরনো পাথরের যুগ, তারপর হচ্ছে নতুন পাথরের যুগ। প্রথমে এটা হচ্ছে বিষয় হচ্ছে সময়কাল। পুরনো পাথরের যুগে সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে 4,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর হচ্ছে হাতিয়ার। এ যুগের হাতিয়ারগুলি ছিল এবড়ো খেবড়ো, বড় ও ভারী পাথরের। এরপরে আছে এ যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। এরপর আছে জীবিকা। এ যুগে মানুষেরা পশু শিকার ও ফলমূল জোগাড় করে জীবিকা নির্বাহ করত। এই যুগে মানুষেরা কৃষিকাজ, পশুপালন ও মাটির পাত্র নির্মাণের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এরপর আছে বাসস্থান। এই যুগে মানুষেরা ছিল যাযাবর। এরা কখনো গুহায় আবার কখনো বা খোলা আকাশের নিচে বসবাস করত। এই যুগে মানুষেরা যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।